আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি, বিভিন্ন জায়গায় পড়ল ফ্লেক্স, ব্যানার। ভারত তো হিন্দু রাষ্ট্রই, দরকার নেই সাংবিধানিক শিলমোহরের, ফের বিস্ফোরক মোহন ভাগবত। ছোট জায়গায় কেন, ব্রিগেডে দল ঘোষণা করুন, হুমায়ুনকে বার্তা তৃণমূলের। দীঘা থেকে ফেরার পথে দুর্ভোগ, ঘন কুয়াশার জেরে ইলেকট্রনিক খুঁটিতে ধাক্কা, ট্যুরিস্ট বাসের আহত 12 জন যাত্রী। এবার গ্রেফতার ঘাতক ট্রাকের চালক, লক্ষাধিক টাকা নিয়ে শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। প্রতীক হিসাবে পছন্দ জোড়া গোলাপ ফুল, দল ঘোষণার আগেই সব আসনে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের। ঠাকুরনগরের বাড়িতে বিজেপির জেলা সভাপতির গাড়ির চাকায় তালা, তুমুল ঝগড়া সুব্রত ও শান্তনু ঠাকুরের মধ্যে। কমিটি সংগঠনের সবাই মুসলিম, দল ঘোষণার আগে সব প্রশ্নের ইঙ্গিতপূর্ণ উত্তর হুমায়ুন কবিরের। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুঃসাহসিক চুরি, শান্তিপুর বাজারের মন্দিরে লক্ষাধিক টাকার গয়না লুট। তৃণমূলকে রুখতে বাম, কংগ্রেস, আইএসএফকে নিয়ে মহাজোট চান মুসলিমদের মসিহা হুমায়ুন। জম্মুতে নাশকতার ছক, এনআইএ দপ্তরের কাছে আস্থা করে মিলল চীনা অস্ত্র, শুরু তল্লাশি। খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি, বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার দিতেই হবে, দীপুর পরিবারের পাশে ভারত, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নয়াদিল্লির। পান্ডুয়া থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেপ্তার, দীর্ঘদিন ছিলেন কলকাতার টালিগঞ্জে। জীবিত ভাই মৃত, দিদি নিখোঁজ, আসানসোলে খসড়া ভোটার তালিকা ভুলে ভরা, ক্ষোভ তুঙ্গে। বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা, প্রতিবাদে সরব তৃণমূল। শীতের রাতে ঘরে আগুন, ঘুমের মধ্যেই হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের 4 জনের। অবিশ্বাস্য, অত্যাশ্চর্য, বাংলার নটিস পথে মিলল সোনার খনি, পুরুলিয়া যেন কুবেরের ধনের উপর বসে। হিন্দু মুসলিম কারো ভালো হবে না, হুমায়ুনের বাবরি মসজিদ প্রসঙ্গে তোপ ভাগবতের। আগরতলা দেওঘর এক্সপ্রেস থেকে গ্রেপ্তার আনোয়ার আনসারি, কামাখ্যা থেকে বিহারের পথে সে কে নিয়ে যাচ্ছিল? জামা ভর্তি ব্যাগে ঠাসা আগ্নেয়াস্ত্র, বিক্রির সময় হাতে নাতে ধৃত শ্রেণু নাইডু খুনে অভিযুক্ত। মিশন 26, মোদির পর এসআইআর আবহে প্রথমবার রাজ্যে আসছেন অমিত শাহ, ভোট কৌশল নিয়ে করবেন বৈঠক। দীপুচাঁদ দাসের দোষটা কি ছিল, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অডিও বার্তা শেখ হাসিনার। নির্বাচনী বন্ড বন্ধেও অনুদান বাড়ল 200%, একা বিজেপির ঝুলিতে 3112 কোটি। মতুয়াদের সিএএ উদ্বেগ, 6 বছরে যা হয়নি 2 মাসে কি তা সম্ভব, এসআইআর আবহে বড় প্রশ্ন। ডোমজুড়ে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদ করতে গেলে মারধর আক্রান্তের দাদাকে, তদন্তে পুলিশ। ভরা মঞ্চে হিজাব টেনে নামিয়েছিলেন নীতিশ, প্রতিবাদী চাকরিতেই যোগ দিলেন না বিহারের তরুণী চিকিৎসক। ভারতের কড়া জবাব, এদেশে ঢোকা বন্ধ হয়ে গেল বাংলাদেশিদের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। মির্জাপুর থেকে আজই দল ঘোষণা হুমায়ুনের, নতুন দলের নাম কি দিলেন? রাজ্য রাজনীতিতে আরও এক নতুন দলের প্রবেশ। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই নতুন দল ঘোষণা করছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির। আজ অর্থাৎ সোমবার 22শে ডিসেম্বর তার নতুন দল ঘোষণা করার কথা। তার আগেই জানা গেল তার দলের নাম। সূত্রের খবর, হুমায়ুন কবিরের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। মির্জাপুর থেকে নতুন দলের ঘোষণা করা হবে। বঙ্গ রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হয়েছিল নওসাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ, জিতে বিধায়কও হন নওসাদ। এবার 2026-এর নির্বাচনের আগে হুমায়ুন কবিরের দল। আজ সোমবার দুপুর 1টায় মির্জাপুরের মোড়ে জনসভা থেকে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন। জনতা উন্নয়ন পার্টির নাম হতে পারে তার দলের। 5 জন প্রার্থীর নামও ঘোষণা করবেন, এমনটাই সূত্রের খবর। এর আগে 2016 সালে যখন নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন হুমায়ুন, সেই সময় তার প্রতীক ছিল টেবিল। সূত্রের খবর, নিজের নতুন দলের জন্য
টেবিল প্রতীক চিহ্নই নির্বাচন কমিশনের কাছে চাইবেন। সেই প্রতীক না পেলে দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ। তৃণমূল এবং বিজেপি বিরোধী সকলের জন্য এই নতুন দলের দ্বার খোলা, জানিয়েছেন বিধায়ক। হুমায়ুনের দাবি, লাখ লাখ মানুষের জমায়েত হবে তার দল ঘোষণার অনুষ্ঠানে। মূল মঞ্চে 90 জন থাকবেন ভিআইপিরাও। তিনি রাজ্য জুড়ে কমিটি তৈরি করার কথা বলেছেন, জানিয়েছেন যে বিধানসভা নির্বাচনে অন্তত 90টি আসনে জিতবে তার দল। সরকার গঠনের নির্ণায়ক শক্তি হবেন তিনি। এবার হুমায়ুনের সেই স্বপ্ন পূরণ হয় কিনা তা 2026 সালের বিধানসভা নির্বাচনের পরেই জানা যাবে। তবে তৃণমূল কংগ্রেস আপাতত হুমায়ুন কবিরের এই নতুন দলকে গুরুত্ব দিতে নারাজ। ছোট জায়গায় কেন? ব্রিগেডে দল ঘোষণা করুন, হুমায়ুনকে বার্তা তৃণমূলের। একাধিক দলবিরোধী পদক্ষেপের কারণে তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিজেপি লোকসভা প্রার্থী এবার নতুন দল খুলতে চলেছে। রবিবার তার সেই কার্যক্রম নিয়ে একাধিক মিডিয়ায় খুব উত্তেজনা। তবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল করে আদতে কাদের সাহায্য করছেন ফের একবার স্পষ্ট করে দিল তৃণমূল। সোমবার দল খোলার আগেই বিধানসভা নির্বাচনে কিভাবে এগোবেন তা নিয়ে অনেক বার্তা দিচ্ছেন হুমায়ুন কবির। দলের প্রতীক, পতাকার রং, কত আসনে প্রার্থী, এমনকি কত আসনে কোন দলকে ছাড়বেন তা নিয়েও চালাচ্ছেন প্রচার। এই পরিস্থিতিতে তাকে ব্রিগেডে ডাকলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। হুমায়ুনকে তার বার্তা, হুমায়ুন কবির 294টি আসনেই প্রার্থী দিন, আর ছোটখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। উনি চাইলেন সেনাবাহিনী এখন ব্রিগেড দিয়ে দেবে। বাংলার রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি দুই দলকেই পরাস্ত করার কথা ঘোষণা করছেন হুমায়ুন। সেখানেই কুণাল ঘোষ স্মরণ করিয়ে দেন যে ব্যক্তি 2019 সালের লোকসভা নির্বাচনে বাবরি মসজিদ যে দল ভেঙেছিল সেই দলের প্রার্থী ছিলেন। আজ তিনি কাদের সাহায্য করার জন্য বিজেপি বিরোধী কথা বলে ভোট ভাগের কথা বলছেন তা সকলেই বুঝতে পারছেন। ধর্মের ভিত্তিতে এই ধরনের দলের বাংলার মাটিতে কোনো জায়গা নেই। মানুষ অত্যন্ত সচেতন, মানুষ জানেন বাংলায় বিজেপিকে একমাত্র রুখে দিয়েছে। ফলে তৃণমূলকে বাদ দিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা। হাড় কাঁপানো শীত বঙ্গে, সঙ্গে ঘন কুয়াশা। বড়দিনে কেমন থাকবে ঠান্ডা, কত ডিগ্রিতে নামবে পারদ? বঙ্গের শীতের দাপট ক্রমশ বেড়েই চলেছে। ভোর এবং সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে একাধিক জেলা। উত্তরে হাওয়ার প্রভাবে বাড়তে শুরু করার পর থেকে রাজ্য জুড়ে তাপমাত্রা ক্রমশ নেমেই চলেছে। বড়দিনের আগে থেকে শীতের আমেজ মূলত কাঁপছে বাংলা। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। আজ ভোর থেকে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। ফলে দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালবেলা যানবাহন চলাচলেও প্রভাব পড়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ অনেক জেলায় কুয়াশার দাপট অনেকটাই বেশি ছিল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকছে, যে কারণে তাপ বিকিরণ ক্রমশ বেড়েছে, আর সে কারণে ভোরবেলায় কুয়াশা ঘন হয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে খানিকটা নিচে নেমে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়েছে যে আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রার পারদ আরও 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী বড়দিনের দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি নামতে পারে। শুধুমাত্র কলকাতাই নয়, পশ্চিমের অন্যান্য জেলাগুলিতেও শীতের দাপট অনেক বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সমস্ত জেলায় পারদ 8 ডিগ্রির কাছাকাছি নামতে পারে। উত্তরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে শীতের প্রকোপ আরও বাড়বে। পারদ নেমে 5 ডিগ্রির নিচেও নেমে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে সকালের দিকে ঘন কুয়াশা এবং রাতের দিকে ঠান্ডা হাওয়া বইবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুঃসাহসিক চুরি, শান্তিপুর বাজারের মন্দিরে লক্ষাধিক টাকার গয়না লুট। নদিয়ায় মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শীতের সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ছিন্ন করে মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটালো চোরের দল। শনিদেব এবং মা কালীর বিগ্রহ থেকে লক্ষাধিক টাকার গয়না উধাও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর বাজারে। অভিযোগ, রবিবার সকালে ব্যবসায়ীদের নজরে আসে বাজারের কালী মন্দিরের গেটের সবকটি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর চাউর হতে ভিড় জমাতে শুরু করে বাজার কমিটি। মন্দির কমিটির সদস্য সহ স্থানীয়রাও সেখানে জড়ো হয়। বাজার কমিটির সদস্যদের অভিযোগ, বাজারের রাত্রিকালীন পাহারায় যে দায়িত্বে আছে সে এই ঘটনায় জড়িত।
বাজারের মন্দির কমিটির কর্তৃপক্ষের আরও অভিযোগ, নাইট গার্ডে থাকা ব্যক্তি বাজারে বেআইনিভাবে মদ বিক্রি করে। পূর্বে জানাজানি হতে তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সে আবারও পুনরায় সেই অবৈধভাবে মদের ব্যবসা করে। আমাদের ধারণা, রাতে মদ কিনতে এসে বা সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। যদিও নাইট গার্ডে থাকা ব্যক্তি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। রাতে যে 3 জন নিরাপত্তা রক্ষী ওই বাজারে ডিউটিতে ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এই চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাতের নিরাপত্তা রক্ষীর দাবি, তিনি হঠাৎ আওয়াজ পেয়ে এসে টর্চ লাইট জ্বালিয়ে চারিদিকে কিছুই দেখতে পাননি। তবে আলোর সুইচ অন করতে গিয়ে দেখেন আলো জ্বলছে না। তখন মন্দিরের 2টি গেটেই তালা ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, নেশাগ্রস্ত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা, প্রতিবাদে সরব তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে বর্তমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো 55টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবস্থান বিক্ষোভ করে। তারা অভিযোগ করেছেন, ভোটের আগে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বাইকগুলো আনা হয়েছে। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, আজ মোটরসাইকেল এলো, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে। বিহারের ভোট শেষ হতেই বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এই বাইকগুলি আনা হয়েছে। বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখলের এভাবেই পরিকল্পনা করা হচ্ছে। জানা গিয়েছে, পাটনার রাজেন্দ্রনগর থেকে 55টি মোটরসাইকেল বিজেপির বর্ধমান বিভাগ ইনচার্জ সুনীল গুপ্তার নামে পার্সেল করা হয়। এই প্রসঙ্গে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ বলেন, তৃণমূলের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বাইকগুলো আমাদের সম্পত্তি। বেতনভোগ কর্মীদের যাতায়াতের সুবিধার জন্যই পাঠানো হয়েছে। বর্ধমান থেকে তা অন্যান্য জেলায় কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য পাঠানো হবে। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রশ্ন তুলেছেন, কিভাবে রেজিস্টার মেনটেন না করে রেলপথে একসাথে এতগুলো বাইক পাঠানো সম্ভব হলো? গাড়িতে শিকল, ঠাকুরবাড়িতে ঝামেলায় জড়ালেন 2 ভাই। মণ্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি, আর সে অভিযোগ তুলে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ সুব্রত ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে। গাড়ির শিকল মুক্ত করা নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের বাদানুবাদ, উত্তপ্ত ঠাকুরবাড়ি চত্বর। 4 মাস ধরে গাইঘাটা মণ্ডল 1-এর সভাপতির নাম ঘোষণা করছে না বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি, অর্থাৎ বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। রবিবার দুপুরে জেলা বিজেপি সভাপতি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে আসলে তার গাড়ির চাকায় শিকল দিয়ে তালা দিয়ে দেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর এবং তার অনুগামীরা। সুব্রত ঠাকুরের দাবি, 4 মাস ধরে গাইঘাটা মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি দেওয়ার কথা বলেই যাচ্ছেন জেলা সভাপতি বিকাশ ঘোষ, কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি। সুব্রতর দাবি, মণ্ডল সভাপতি না থাকায় ওই এলাকায় তৃণমূল এবং বামেরা জায়গা পেয়ে যাচ্ছে, যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে। সুব্রতর দাবি, আজকে বিক্ষুব্ধ কর্মীদের মধ্যে কেউ কেউ বিকাশ ঘোষের গাড়িতে তালা দিয়ে দিয়েছে। আমি তালা দিইনি। জেলা সভাপতির গাড়িতে তালা দেওয়া হয়েছে শুনে জেলা সভাপতির গাড়ির তালা মুক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেই সময় শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর 2 ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হতে দেখা যায়। শান্তনু ঠাকুর বলেন, মণ্ডল সভাপতি নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা বসে আলোচনা করাই যেত। সুব্রত ঠাকুর গাড়িতে তালা দিয়ে ভালো করেনি। যদিও জেলা বিজেপির সভাপতি বলেন, যা বলার শান্তনু ঠাকুর বলছেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এ বিষয়ে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, 2 ভাইয়ের মধ্যে চেঁচামেচি হচ্ছিল। জানতে পারলাম সভাপতির গাড়িতে তালা মেরে রেখেছিল। এটা বিজেপির ব্যাপার, আগামীতে আরও হবে। এবার গ্রেফতার ঘাতক ট্রাকের চালক। লক্ষাধিক টাকা নিয়ে শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। সন্দেশখালীর শাহজাহান শেখের মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার ঘটনায় গ্রেপ্তার হলেন মূল অভিযুক্ত আলিম মোল্লা। অভিযোগ, ঘাতক ট্রাকের চালকের আসনে ছিলেন আলিম। ভোলাখোর সাক্ষ্য দিতে যাওয়ার সময় তার গাড়িতে সেই ট্রাক ধাক্কা দেয়। তাতে মৃত্যু হয় গাড়ির চালক এবং ভোলার পুত্রের। সোমবার আলিমকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। অভিযোগ, লক্ষাধিক টাকা নিয়ে 16 চাকার ট্রাক চালিয়ে তিনি ভোলার গাড়িতে ধাক্কা দেন। গত 10ই ডিসেম্বর সকাল 9:30 নাগাদ সন্দেশখালীর নাজার থানার রাজবাড়ি আউটপোস্ট এলাকায় বয়ারমারি এলাকায় বাসন্তী রোডে ভোলার গাড়িতে ধাক্কা দেয় ট্রাকটি। ভোলার অভিযোগ, তিনি শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী বলেই পরিকল্পিতভাবে তাকে খুনের ছক কষা হয়েছিল। এই ঘটনায় এর আগে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে 3 জনের নাম এফআইআরে ছিল না।
পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই 3 জনকে গ্রেফতার করে। পরে নজরুল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। এফআইআরে তার নাম ছিল। ভোলার অভিযোগ, ধাক্কা মারার পর ঘাতক ট্রাকের চালককে বাইক নিয়ে পালিয়ে গিয়েছিলেন নজরুল। 4 জন ধৃতকে জেরা করে পুলিশ। রবিবার গভীর রাতে দক্ষিণ 24 পরগনার একটি গোপন ডেরা থেকে আলিমকে গ্রেফতার করা হয়। ভোলার অভিযোগ, আলিমকে তিনি নিজের চোখে দেখেছিলেন। সেই মর্মে থানায় অভিযোগও জানিয়েছিলেন। ভারত তো হিন্দু রাষ্ট্রই, দরকার নেই সাংবিধানিক শিলমোহরের, ফের বিস্ফোরক মোহন ভাগবত। ভারতবর্ষের পরিচিতি এবং অস্তিত্ব নিয়ে আবারও এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার সাফ কথা, ভারত আদতে একটি হিন্দু রাষ্ট্র, আর এই ধ্রুব সত্যটি মেনে নেওয়ার জন্য কোনো আলাদা সাংবিধানিক শিলমোহর বা আইনি অনুমোদনের প্রয়োজন নেই। ভাগবতের এই মন্তব্যে ইতিমধ্যেই দেশ জুড়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংঘর চালক মোহন ভাগবত দাবি করেন, হিন্দুত্ব কোনো নির্দিষ্ট উপাসনা পদ্ধতি নয়, বরং এটি একটি জীবনধারার সংস্কৃতি। তিনি বলেন, ভারত ঐতিহাসিকভাবেই হিন্দু রাষ্ট্র, এটা কোনো নতুন করে তৈরি হওয়া বিষয় নয়। তাই সংবিধান কি বলছে বা আইনি স্বীকৃতি আছে কি নেই সেটা বড় কথা নয়। বাস্তবটা হলো এই দেশের ডিএনএতে হিন্দুত্ব মিশে আছে। ভাগবতের মতে, যারা এই দেশের মাটি এবং সংস্কৃতিকে ভালোবাসেন এবং নিজেদের ভারতীয় বলে গর্ববোধ করেন, তারা প্রত্যেকেই বৃহত্তর অর্থে হিন্দু। এর সঙ্গে আরএসএস সম্পর্কে চলা বিভিন্ন মিথ্যা ভেঙে দিতে চেয়েছেন তিনি। ভাগবত স্পষ্ট করে জানান, আরএসএস এর কোনো মুসলিম বিরোধী এজেন্ডা নেই। তিনি বলেন, সংঘ কোনো গোপন কাজ করে না, আমাদের সবটাই স্বচ্ছ। যদি কারোর মনে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে, তবে তিনি নিজেই সংঘের কাজ দেখতে আসতে পারেন। আমাদের দরজা সবার জন্য খোলা। তিনি জোর করে দিয়ে বলেন যে হিন্দুত্বের অর্থ কাউকে বর্জন করা নয়, বরং সবাইকে নিয়ে চলা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভাগবতের এই মন্তব্য লোকসভা নির্বাচনের আবহে হিন্দুত্বের এজেন্ডাকে আরও জোরালো করতে পারে। অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যের সমালোচনা করে বলছেন, সংবিধানই ভারতের সর্বোচ্চ পরিচয় এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যই এদেশের আসল শক্তি। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা, আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।